সোনাইনগর রাজ্যের এক গ্রামে সজল নামের একটি ছেলে থাকতো। সজলের মা মারা যাওয়ার পর সজল তার সৎ মায়ের কাছে বড় হয়েছিল। সজলকে গ্রামের সবাই অনেক ভালোবাসতো, কিন্তু তার সৎ মা তাকে একটুকুও ভালোবাসতো না। সজলকে একদম সহ্য করতে পারতো না। আরে বাবা সজল, এখনো না ঘুমিয়ে জেগে আছিস কেন রে বাবা? কি হয়েছে তোর? না না বাবা, কিছুই হয়নি। আমার আসলে চোখে ঘুম আসছিল না, তাই জেগে। তা তুমি আমার ঘরে এলে যে, কিছু বলবে নাকি বাবা? তোর ঘরে বাতিটা জ্বলে আছে, তাই তোকে দেখতে এলাম। নে নে, এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। মা, আমি পড়তে গেলাম। সে কি রে, পড়তে যাবি মানে? তোকে পড়াশোনার খরচ কে দেবে শুনি? এত পড়াশোনা করে কিছুই হবে না। যা, বইগুলো ঘরে রেখে দিয়ে আয়। যে কাজগুলো করতে বলবো সেগুলোই করবি, বুঝলি? কি রে, এখনো দাঁড়িয়ে আছিস যে? আমার কথা কি বুঝতে পারিসনি, নাকি কানে যায়নি? কিন্তু মা, বাবা তো আমাকে পড়তে বলেছিল। ও, আর আমি যে পড়তে নিষেধ করেছি, এটা কি তোর মাথায় ঢুকছে না? বেশি কথা না বলে যা বলেছি তাই কর, না হলে আজ খাবার দাবার সব বন্ধ করে দেব। এরপর সজল ঘরে চলে গেল আর বইগুলো রেখে কাজ করতে লাগলো। সজল দা দিয়ে গাছের ডাল কাটছিল। তখনই সেই দা দিয়ে তার হাত কেটে যায় আর সজল চিৎকার দিয়ে ওঠে। আহ! আরে, কি হলো রে? এভাবে চিৎকার করে উঠলি কেন? মা, আমার হাত কেটে গেছে। দেখি দেখি, কতখানি কেটে গেছে? ও, এই এতটুকুনি কেটেছে বলে এভাবে চিৎকার করলি? মরে তো আর যাসনি। মরে গেলে তবু একটু রক্ষা পেতাম। নে নে, কাজটুকু করে নে। কিন্তু মা, আমার হাত তো কেটে গেছে, আমি কিভাবে কাজ করব? আমি এত কথা শুনতে চাই না বাপু। কাজ করলে করো, আর না করলে খাওয়া দাওয়া সব বন্ধ। আজ যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে মা কখনোই আমার সাথে এরকম করতো না। আমার কষ্ট মা ঠিকই বুঝতো। সজল এভাবে কান্না করতে করতে কাজ করতে লাগলো। এভাবেই সে দিনটা কেটে গেল। রাত হয়ে গেল। হাত কেটে যাওয়ার ফলে সজলের শরীরে অনেক জ্বর এলো। সজল অসুস্থ অবস্থায় সারা রাত পার করে দিল। পরদিন সকালবেলা গিন্নি, ও গিন্নি, আমি কাজে চলে গেলাম, গরুটাকে একটু ঘাস এনে দিও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। কি রে সজল, এখনো কি সকাল হয়নি শুনি? আর কখন ঘুম থেকে উঠবি তুই? সজলের মা বারবার সজলকে ডাকতে লাগলো, কিন্তু সজল বিছানা থেকে উঠতেই পারছিল না। তখন সজলের মা সজলের ঘরে চলে গেল। কি রে নবাবজাদা, কতক্ষণ থেকে তোকে ডাকছি, তুই কি আমার কথা শুনতে পাস না? মা, আমার শরীর অনেক খারাপ লাগছে। আমি যে বিছানা থেকে উঠতে পারছি না। এত কথা আমি আর শুনতে চাই না। তাড়াতাড়ি উঠে গরুর জন্য ঘাস কেটে নিয়ে আয়। মা, আমার সত্যি অনেক জ্বর। আমি যে কাজ করতে পারবো না। কি, কাজ করতে পারবি না? বেশি বার বেড়ে গেছিস, তাই না? আজ তোকে মেরেই ফেলবো। এই বলে সজলের মা একটি লাঠি নিয়ে সজলকে অনেক মারতে থাকে আর সজল ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকে। আহ! আমায় মেরো না মা, আমার যে খুব ব্যথা লাগছে। আহ! যা, এই বাড়ি থেকে বের হয়ে যা। আর কখনো এই বাড়িতে আসবি না। চলে যা বলছি, এক্ষুনি চলে যা।
সজল কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায় আর সে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে একটি বড় নদীতে চলে আসে। নদীটা দেখতে অনেক বড় আর অনেক সুন্দর ছিল। নদীটাকে দেখে সজলের মন কিছুটা ভালো হলো। তাই সে নদীর কিনারায় বসে পড়ল আর তারপর তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা মনে পড়ে গেল আর সে আবারও কান্না করতে লাগলো। মা, তুমি কেন আমাকে একা করে চলে গেলে? আমাকে যে কেউ ভালোবাসে না, আমার যে অনেক কষ্ট হচ্ছে মা। সজল এভাবেই কান্না করতে থাকে। সজলের কান্না শুনে সে নদী থেকে একটি জলপরী উঠে আসে আর সজলকে বলে, কি হয়েছে বাবা, তুমি এভাবে কান্না করছো কেন? তখন সজল সব ঘটনা সে জলপরীকে খুলে বলে। এসব শুনে জলপরীরও অনেক খারাপ লাগে। তাই জলপরী সজলকে বলে ওঠে, বাবা সজল, তুমি কোনো চিন্তা করো না। আজ থেকে আমি তোমার মা। আমি তোমার অনেক খেয়াল রাখবো। তুমি সত্যি বলছো জলপরি? তুমি আমার মা হবে? হ্যাঁ, আজ থেকে আমি তোমার মা। এসব শুনে সজল অনেক খুশি হয় আর সে জলপরী সজলের কাটা স্থান সুস্থ করে দেয় আর নদীর কিনারায় সজলকে একটি বাড়ি বানিয়ে দেয়। এরপর থেকে সজল সেখানেই থাকতে লাগে। অন্যদিকে সজলের বাবা বাসায় এসে সজলকে দেখতে না পেয়ে সজলের মাকে বলে, কি গো, সজলকে তো দেখতে পাচ্ছি না। সজল কোথায় গেছে? আমিও তো জানি না কোথায় যে গেল। আমাকে তো কিছুই বলে যায়নি। কোথাও হয়তো ঘুরে বেড়াচ্ছে। এভাবেই অনেক দিন কেটে যায়। সজলের বাবা সজলকে অনেক খোঁজে কিন্তু কোথাও খুঁজে পায় না আর নিরাশ হয়ে বাড়িতে চলে আসে। অন্যদিকে সজল তার নতুন মা জলপরীকে সাথে পেয়ে অনেক আনন্দে দিন কাটাতে থাকে। মা, আজকে আমার মাছ খেতে অনেক ইচ্ছে করছে। তুমি এখানে থাকো, আমি এখনই তোমার জন্য মাছ নিয়ে আসছি। এরপর জলপরী পানিতে ডুব দেয় আর মাছ তুলে নিয়ে আসে আর সে মাছ রান্না করে সজলকে খেতে দেয়। পুরো জমিতে আগাছা ভর্তি হয়ে গেছে। এগুলো যে কতদিনে পরিষ্কার করব। কি ব্যাপার গণেশ দাদা, তোমার কাজ এখনো শেষ হয়নি? আর কতদিন লাগবে? জানি না দাদা, জমিতে যে পরিমাণ আগাছা হয়েছে আরো 2 দিন লাগবে মনে হয়। ঠিক আছে দাদা, তুমি বরং কাজ করো, আমি বাজারে যাই। আচ্ছা ঠিক আছে। এরপর গণেশ কাজ করে সন্ধ্যার সময়ে বাড়িতে ফিরে গেল। গণেশ গ্রামে থাকতো। তাদের গ্রামের নাম ছিল রামনগর। গণেশের স্ত্রীর নাম ছিল শ্যামলী। গণেশ বাড়িতে এসে তার স্ত্রীকে ডাকতে থাকে, গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? হ্যাঁ গো, বলো, তোমার কাজ হলো? হ্যাঁ গো, আজকের মতো হয়ে গেছে। কাল আবার যেতে হবে। দাও, এবার আমায় কিছু খেতে দাও। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার দিচ্ছি। এরপর গণেশ হাত মুখ ধুয়ে আসে আর শ্যামলী তাকে খাবার খেতে দেয়। তারপর তারা রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা, মা, ও মা, আমি খেলতে গেলাম। আচ্ছা মা, যা, তবে তাড়াতাড়ি চলে আসবি।
ঠিক আছে মা। এই বলে টুনি সেখান থেকে চলে গেল। এভাবেই অনেক দিন যেতে লাগলো। গণেশের জমি ধানগুলো বড় হয়ে যায়। এসব দেখে গণেশ অনেক খুশি হয়ে যায়। তখনই গ্রামের মোড়ল সেই পথ দিয়েই যাচ্ছিল। গণেশকে দেখে মোড়ল বলে ওঠে, কি ব্যাপার গণেশ, তোমার ধান তো এবার ভালোই হয়েছে, তো আমার টাকা কবে ফেরত দেবে শুনি? আর হ্যাঁ, টাকার বিনিময়ে তোমার এই ধানটুকুই আমায় দিয়ে দিও। এসব আপনি কি বলছেন মোড়ল চাচা? সব ধান আপনাকে দিয়ে দিলে আমার সংসার কিভাবে চলবে? সেসব কিছু কি আর আমি জানি রে? তোকে যা বললাম তাই মনে রাখিস। এ কথা বলে মোড়ল সেখান থেকে চলে গেল। কয়েকদিন কেটে যাওয়ার পর গণেশ তার ধানগুলো মোড়লের বাড়িতে পাঠিয়ে দিল। অন্যদিকে গণেশের স্ত্রী গণেশকে বলল, হ্যাঁ গো, সবগুলো ধান তো মোড়লের বাড়িতে পাঠিয়ে দিলে, কিন্তু আমরা কি খাবো? বাড়িতে যা চাল ডাল ছিল প্রায় তো শেষ হয়ে গেছে। কি হবে এবার বলো তো? জানি না গিন্নি, কিছুই যে বুঝতে পারছি না, কি যে করবো এবার আমি। তখনই সেখানে একটি বৃদ্ধা মহিলা চলে আসে। তার পায়ে ছিল কেটে যাওয়ার ক্ষত। সে অনেক কষ্টে হেঁটে হেঁটে গণেশের বাড়ি দিকেই যাচ্ছিল। বাড়িতে কেউ আছো মা? একটু সাহায্য করো আমায়। আরে বুড়িমা, এ কি অবস্থা আপনার? আপনার পা থেকে যে রক্ত বের হচ্ছে। আসুন আসুন, বসুন এখানে। আর বলো না মা, একটা ছোট গাছের সাথে ধাক্কা খেয়েছি। অনেক জোরে ব্যথা লেগেছে, তাই রক্ত পড়ছে। আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে মা, আমায় একটু খাবার দিতে পারবি? খুব খিদে পেয়েছে। খাবার? আচ্ছা বুড়িমা, দিচ্ছি। এরপর শ্যামলী ঘরে চলে গেল আর একা একা বলতে লাগলো, ঘরে যে কোনো খাবার নেই, কিছু চাল আর ডাল আছে। আমি বরং এগুলোই বুড়িমাকে রান্না করে দেই। এই নিন বুড়িমা, খেয়ে নিন। তোরা খাবি না? না বুড়িমা, আমরা খেয়েছি, আপনি খেয়ে নিন। তোর স্বামীকে একটা কলা গাছ কেটে নিয়ে আসতে বল। কলা গাছ? কলা গাছ দিয়ে আপনি কি করবেন বুড়িমা? একটা কলা গাছ নিয়ে আসতে বল, তাহলেই বুঝতে পারবি। এরপর শ্যামলী গণেশকে একটি কলা গাছ কেটে নিয়ে আসতে বলে। আর গণেশ একটি কলা গাছ নিয়ে আসে। আর সে বৃদ্ধা মহিলা সে কলা গাছে ঠেকি বানিয়ে দেয়। ও মা, এ তো দেখছি কলা গাছের ঢেকি, কিন্তু এটা দিয়ে কি হবে বুড়িমা? তোদের ঘরে কি চাল আছে? যদি থাকে তাহলে সেই চাল ঢেকির সামনে রাখবি। এই কলা গাছের ঢেকি তোদের সাহায্য করবে। আমি এবার আসি, আমার পা একদম ঠিক হয়ে গেছে। এই বলে বৃদ্ধা মহিলাটি সেখান থেকে চলে যায়। গণেশ ও শ্যামলী কিছুই বুঝতে পারে না। বৃদ্ধা মহিলাটি চলে যাওয়ার পর তার কথা মতো শ্যামলী কিছু চাল এনে কলা গাছের ঢেকির সামনে রাখে। আর কিছুক্ষণের মধ্যেই সেই চাল দ্বিগুণ হয়ে যায়। ও মা, এসব আমি কি দেখছি? এই চাল তো দেখছি দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। মাঝে বুড়ির রূপ ধারণ করে আমাদের সাহায্য করলেন। মা, তোমায় অনেক ধন্যবাদ। এরপর তারা অনেকগুলো চাল করে নিল।
এরপর সে ঢেকির সাহায্যে সেগুলো আটা বানিয়ে নিল। আর শ্যামলী তার স্বামীকে বলল, হ্যাঁ গো, তুমি বরং একটা দোকান বানিয়ে ফেলো। আমি পিঠে বানাবো আর তুমি সেগুলো বিক্রি করবে। এতে করে আমরা সৎ পথে টাকা উপার্জন করতে পারবো। শ্যামলীর কথা মতো গণেশ একটি পিঠার দোকান দিয়ে দিল। আর শ্যামলী সেই আটা দিয়ে পিঠা বানিয়ে আর সেগুলো বিক্রি করতে লাগলো। তাদের যখনই চাল শেষ হয়ে যেত, তারা তখনই সেই কলা গাছের ঢেকির সামনে কিছু চাল রাখতো। এভাবে আস্তে আস্তে তাদের দিন ভালোভাবেই যেতে লাগলো। হ্যাঁ গো, আজকে কত টাকার পিঠে বিক্রি করলে? হ্যাঁ গো গিন্নি, পিঠের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে, ভালোই রোজগার করতে পারছি। কলা গাছের ঠেকিটা দিয়ে চালও পেলাম, সাথে করে আটাও বানাতে পারলাম। ভালোই হলো, তাই না গো? হ্যাঁ গো, ভগবান এবার আমাদের অনেক বড় উপকার করলো। বাবা বাবা, আমি পিঠা খাবো, আমাকে পিঠা দাও। যত খুশি খেতে পারিস মা, কোনো সমস্যা নেই। এরপর তারা একটি সুন্দর বাড়ি বানিয়ে কদমতলী নামে একটি গ্রামে বাস করত রাকেশ। তার ছিল 3টি কন্যা, কিন্তু রাকেশ তার এই মেয়ে কন্যাকে একদম পছন্দ করে না, কারণ তার ছেলে সন্তান পছন্দ ছিল, কিন্তু তাদের কোনো ছেলে সন্তান ছিল না। এ নিয়ে তাদের বাড়িতে সব সময় ঝগড়া লেগেই থাকতো। একদিন সকালবেলা, বাবা বাবা, এই নাও তোমার ব্যাগ, তুমি তো এখন কাজে চলে যাবে। এ রে, যা, এবার তো আমার সর্বনাশ হয়ে যাবে। কেন বাবা, কি হয়েছে? কি আবার সর্বনাশ হবে তোমার? কারণ তোদের এই অপয়া মুখ দেখলে তো আমার কোনো কাজই ভালোভাবে হয় না, সর্বনাশ ডেকে আনে। যা, চলে যা এখান থেকে। এ কথা শুনে রিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়, আর রাকেশ তার কাজে চলে যায়। এভাবেই অনেকদিন চলে যায়। রাকেশের স্ত্রী আবারও গর্ভবতী হয়। রাকেশ তখন অনেক খুশি হয়ে যায় আর বলে, এবার আমার ছেলে সন্তান চাই, আর ছেলে সন্তান হলে আমি গ্রামের সকলকে মিষ্টি খাওয়াবো। এভাবে অনেকদিন কেটে যায়, আর এবারেও রাকেশের ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তান হওয়াতে রাকেশ ভীষণ রেগে যায় আর বলে, না, এবার আর এই কন্যাকে আমার বাড়িতে রাখবো না, একে আমি নদীতে ফেলে দিয়ে আসবো। না গো না, তুমি এভাবে বলো না, ও যে আমাদের সন্তান, ওকে তুমি নদীতে ফেলে দিও না। না, এই সন্তান আমি মানি না, আমি এক্ষুনি একে নদীতে ফেলে দিয়ে আসবো। যেই বলা সেই কাজ। রাকেশ তখনই সেই কন্যাকে নিয়ে নদীর কাছে যেতে লাগলো। রাকেশের বউ অনেক কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু রাকেশ কোনো কথাই শুনলো না। আর নদীতে গিয়ে একটি পাত্রে সন্তানটিকে রেখে সে পাত্রটি ভাসিয়ে দিল। যা, এবার কোথায় যাবি, যা। হা হা হা, এবার আমার চিন্তা মুক্ত। এ কি, আমার সন্তান কোথায়? ওকে আমি নদীতে ফেলে রেখে এসেছি, এবার আর আমার কোনো চিন্তা নেই। আহ, এসব তুমি কি বলছো গো, আমার সন্তান। এভাবেই রাকেশের বউ কান্না করতে থাকে। অন্যদিকে সেই পাত্রটি ভাসতে ভাসতে মৎস্য রানীর দেশে চলে যায়।
আর সেই সময় মৎস্যরানী সে পাত্রটা দেখতে পায়। এ কি, এই পাত্রটা কিসের? পাত্রটা তো এদিকেই আসছে। যাই তো, গিয়ে দেখি কি আছে ওখানে। এ কি, এখানে তো একটা কন্যাকে দেখতে পাচ্ছি। বাহ, কি সুন্দর দেখতে। বাহ, কন্যাটি তো আমাকে দেখেই হাসছে। এরপর মৎস্যরানী সেই কন্যাকে সাথে করে নিয়ে গেল। আর মৎস্যরানী পরিবারের সবাই সেই কন্যা সন্তানকে দেখতে পেল। আর সবাই বলতে লাগলো, একি মৎস্যরানী, আপনার হাতে তো একটি কন্যা সন্তানকে দেখতে পাচ্ছি, কিন্তু একে আপনি কোথায় পেলেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে একে আমি একটি পাত্রে পেয়েছি। আমি অনেক বছর থেকে তোমাদের মৎস্যরানী হয়ে এখানে আছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার কোনো সন্তান নেই। কিন্তু আজ আমি এই কন্যা সন্তানকে পেয়েছি, তাই আজ থেকে এই আমার সন্তান। কিন্তু রানীমা, এ তো কোনো এক মানুষের কন্যা, আর সে কি করে মৎস্যরানীর কন্যা হতে পারে? সে মানুষ কন্যা, তাতে কি হয়েছে? আজ থেকে সে মৎস্যরানীর মানুষ কন্যা হয়েই বড় হবে। তোমরা সব সময় আমার কন্যার খেয়াল রাখবে। জি মৎস্যরানী। এরপর থেকে সে কন্যাটি মৎস্যরানীর কাছে বড় হতে থাকে। আর মৎস্যরানী তাকে নদীতে সাঁতার কাটা সহ কিভাবে পানিতে নিঃশ্বাস নিতে হয় সব কাজ শিখিয়ে দেয়। মৎস্যরানী তার কন্যার নাম রাখে মনীষা। এখন মনীষা বড় হয়ে গেছে। আচ্ছা মা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ রে মা, বল। আমি তো তোমাদের মতো দেখতে নই, আমি তো একদম আলাদা দেখতে। তোমাদের পুরো শরীর কত সুন্দর, আর আমি তো একদম আলাদা। তাহলে আজকে তোকে পুরো ঘটনা খুলেই বলি। তাহলে শোন, তুই হলি একজন মানুষের সন্তান, আর আমরা হলাম মৎস্যরানী, আর তাই আমরা পানিতে থাকি। কি, আমি কি তাহলে তোমার সন্তান নই? না রে মা, তুই আমার কন্যা সন্তান নস, কারণ আমি তোকে এই নদীতে একটি পাত্রে পেয়েছিলাম, আর ছোট থেকেই তোকে এত বড় করে তুলেছি। আর এখন তুই বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। তুই যদি এখন চলে যেতে চাস তাহলে যেতে পারিস, আমি তোকে বাধা দেব না। না না মা, এভাবে বলো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। জন্ম দিলেই মা হওয়া যায় না। তুমি আমাকে ছোট থেকেই এত বড় করে তুলেছো, তুমিই আমার মা। আর যারা আমাকে এভাবে রেখে চলে গেছে তারা কখনোই আমার বাবা মা হতে পারে না। এসব কথা শুনে মৎস্যরানীর চোখে জল চলে এলো। আর মৎস্যরানী তার কন্যাকে জড়িয়ে ধরলো, আর সেখানে সুখে থাকতে লাগলো। অন্যদিকে রাকেশের বউ বলতে লাগলো, না জানি আমার মেয়েটা কোথায় আছে, কার কাছে আছে। হে সৃষ্টিকর্তা, আমার মেয়ে যেখানেই থাক, ওকে তুমি সুস্থ ও সুখে রেখো। সে যেন মায়ের অভাব কখনো বুঝতে না পারে। সেটাই হলো। মনীষা তার মা মৎস্যরানীকে পেয়ে সুখেই দিন কাটাতে লাগলো।